নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিভাস ওয়ান ডিফেন্স র্যাঙ্কার নতুন ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস অ্যান আপডেটস। তোমরা বা আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাও নতুন, আপনারা বা তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান বা জিও। আর অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকলে চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত উৎসাহিত করবেন। আগামী দিনে আমরা একে অপরের হাতে হাত রেখে জীবন এবং জীবিকা দুই ক্ষেত্রে এগিয়ে যাব। তো শুরু করা যাক আজকের বিষয়বস্তু। আজকে কি নিয়ে আলোচনা শুরু করছি? আজকের মেইনলি তৃতীয় দিনের যদি বলা যায় যে টাইটেলটা কি থাকছে, সেটা বলতে পারি আমি লেটার, ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস। লেটার, ওয়ার্ড অ্যান্ড লেটার্স, ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস বা লেটার, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। তো সেটার আগে আমি একটা পরিচিতি পর্ব করাবো, কারণ সেটার পরে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। কেন? এটা বেসিক জিনিসপত্র, যেটা জানলে আমাদের সবারই সুবিধা হবে, সবারই আমাদেরকে কি জানা উচিত এই বিষয়গুলো। তো শুরু করা যাক। তো প্রথমে যে মেইন বিষয়বস্তুটা থাকছে সেটা হলো আমাদের ইংলিশ। তো আমি ইংলিশ, আমাদের এই সাবজেক্ট যে ইংলিশ, এটা কি? এটা একটা সাবজেক্ট বা বিষয়। সাবজেক্ট মানে কি? বিষয়। আর এই ইংলিশটা কি? একটা বৃহৎ বা একটা ব্রডার বা একটা বিশাল আকারের একটা টার্ম বা একটা কি বলতে পারি, এটাও তো একটা শব্দ। ইংলিশ ইটসেলফ ইজ আ ওয়ার্ড। ইংলিশ নিজেই একটা শব্দ। সাবজেক্ট ইজ অলসো ইটসেলফ ইজ আ ওয়ার্ড। এটাও কিন্তু একটা নিজের শব্দ। তো এখানে আমি কি বলতে যাচ্ছি? এখানে আমি এটাই বলতে যাচ্ছি যে এই ইংলিশকে নিয়ে আমাদের যে বিষয়, সেটাকে নিয়ে আমরা কত ধরনের পড়াশোনা করে থাকি, কত দৃষ্টিভঙ্গি আমাদের থাকে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে বের করে নিয়ে এসে তারই একটা অংশ যেটা, সেটা আমরা ওখানে পড়তে যাচ্ছি। তো অবশ্যই সেটাকে আমি কি বলবো, যে এটা একটা ব্রডার টার্ম বা কি একটা বিস্তর এরিয়া। এইটাকে আমি এইভাবে ডিভাইড করে দেবো বা নিয়ে আসবো। কেন? তার পিছনে অবশ্যই কারণ আছে। তো দেখা যাক কি কি পয়েন্ট অফ ভিউ থেকে বা কোন কোন দিক থেকে আমরা এগুলো দেখতে যাচ্ছি। তো তার আগে বলে নিই যে এই ইংলিশ সাবজেক্টের যদি বলা হয় যে এর আদি অন্ত, মানে আদি মানে শুরু, অন্ত মানে শেষ, এর শুরু বা শেষ কবে? তো এই কথার উত্তর হলো একটাই, যে যখন আমরা আদিম যুগের গল্প শুনে থাকি যে পাথরে ঘষে ঘষে লেখা হতো, শিলালিপি, স্বরলিপি, তারপর তোমার হচ্ছে কোথায় কোথায় মানে খোদাই করা থাকতো, এগুলো আমরা ইতিহাসে কম বেশি শুনেছি এবং ইংরেজির পয়েন্ট অফ ভিউ থেকেও ইতিহাসে আমরা দেখেছি, শুনেছি। কিন্তু এখন যেরকম যবে থেকে কম্পিউটার এসেছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড, থার্ড, ফোর্থ জেনারেশন কম্পিউটার, যেরকম ফিফথ জেনারেশন কম্পিউটারে চলে এসেছে, তারপর আমরা যখন 2 GB ইন্টারনেট ইউজ করতাম, থার্ড, তারপর 3 GB, 4 GB, এখন আমরা 5 GB-তে এসে উপস্থিত হয়েছি বা উপনীত হয়েছি। তো এখন কি পরিস্থিতি? তো এখন যদি সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো রকম কোনো একটা ভিডিও নিয়ে আসে, সেটা কোনো পড়াশোনা সংক্রান্ত বিষয় হোক বা অন্য কোনো বিষয় নিয়ে আসুক, সোশ্যাল মিডিয়া, সেটা কোনো ড্রেসের ট্রেন্ড হোক বা কোনো গানের ট্রেন্ড হোক বা কোনো কাজের ট্রেন্ড হোক বা কোনো পড়ানোর বা টিচিং স্টাইলের ট্রেন্ড হোক, সেটা কিন্তু একটা কি হচ্ছে, সেটা একটা রেকর্ড বা সেটার একটা বিষয়বস্তু আমরা ওখানে পেয়ে যাচ্ছি যে এই জিনিসটা অমুক দিন অমুক জায়গা থেকে অমুক জন লঞ্চ করেছেন, তাই তো? তাহলে সেখানে কিন্তু অন্য কেউ এসে যদি বলে যে আমি এটা করেছি, এটা কপিরাইট, মানে কপিরাইট চলে আসবে, যেটা আমরা অবভিয়াসলি ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে এবং সোশ্যাল মিডিয়া পেজগুলোতে যারা কাজ করে বা করে থাকি তারা কম বেশি সবাই জানি। তো এই যে এর শুরু কবে এসেছে এটা এক্সাক্ট বলা, এটা আমরা যে ইংরেজি পড়ে থাকি সেই ইংরেজি বা ইতিহাস আমরা আনুমানিক ধরে নিই, কিন্তু আমরা একদম 200 বছর আগের ইতিহাস, 500 বছর আগের ইতিহাস যদি আমরা ধরি, আমরা কিন্তু আনুমানিক ধরে নিই। তারপর যখন আস্তে 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 ক্যালেন্ডারের আবির্ভাব, তারপর ধীরে 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 এই যে কম্পিউটার থেকে ইন্টারনেট থেকে আজকে এই জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি, এখন যদি কেউ কোনো কন্টেন্ট নিয়ে আসে তখন সেটা একটা রেকর্ড থেকে যাচ্ছে যে অমুক জন অমুক ভাবে অমুক জিনিসটা লঞ্চ করেছেন। তো সেখানে আর কোনো কপিরাইট বা সেখানে কেউ কোনো প্লেজিয়ারিজম বা নকল করার, অন্যের জিনিস নিজের বলে চালিয়ে দেওয়ার বিষয় থাকে না। তো মনে হতে পারে ইংলিশ বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমি এগুলো কেন বললাম? এগুলো বলার পিছনে কারণ হলো এটাই যে এই ইংলিশের শুরু তো হয়েছে, শেষ কবে হবে আমরা জানি না। মানে অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি দিই, এক্সাম্পল কি দেওয়া যায়, আমরা আমরা যেরকম এখন যে এই যে আছি আমরা, আমাদের গ্রামার যেমন বাংলা প্লাস ইংলিশ হয়ে গেল তোমার কি, বাংলা প্লাস ইংলিশ কি হয়ে গেল, বাংলিশ। তারপর হিন্দি প্লাস ইংলিশ, হিংলিশ। এই শব্দগুলো কিন্তু আমাদের শব্দ ভান্ডারে বা ভোকাবুলারিতে লঞ্চ হয়েছে এবং এসে গেছে, এবং এগুলোকে আমরা পড়াশোনার মাধ্যমে পাই। তার জন্য একটা আলাদা সাবজেক্ট, মানে ইংলিশেরই বিভিন্ন বিভাগ আছে, ভাগ আছে, সেখানেও কিন্তু আমরা পেয়ে থাকি, তাই তো? তো সেখানে আমরা কি করব আজকে? আজকে আমরা এই পয়েন্ট অফ ভিউটা আগে দেখবো যে ইংলিশ নিয়ে আমাদের মেইন বিষয়বস্তু, সেটা কম্পিটিটিভ এক্সামে ইংলিশ আসছে, পড়াশোনা জিজ্ঞেস করা হচ্ছে, সেটা তো অবশ্যই তার পিছনে এর ইতিহাস, একটু ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড বা একটু পিছনে যদি যাই, একে কি কি ভাবে দেখা যেতে পারে এই সাবজেক্টটাকে, তারপর আমরা শুরু করব। যদিও আমি প্রথম দিনে আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছি আমরা, অ্যালফাবেট বর্ণমালা নিয়ে আলোচনা করেছি, তারপর আমরা ভাওয়েল কনসোনেন্ট নিয়ে আলোচনা করেছি, তারপর হচ্ছে গিয়ে তোমার এ এন্ড দি আর্টিকেল নিয়ে আলোচনা করেছি, যেগুলো কিন্তু আমরা জানি যে সেটা কিসের পার্ট। আজকে ওর সঙ্গে এর তো সম্পর্ক আছেই, তারও আগে আমার মনে হলো যে এটাকে একটু বলে দিই। ডে 1 ডে 2 তে যেগুলো বলেছি ঠিকই ছিল, আজকে এটা বলে দিলে আরো বেশি ক্ল্যারিটি বা আরো বেশি পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা তোমরা বা আপনারা পেয়ে যাবেন বা পাবে। তো এখানে আমরা ইংলিশের এই যে এলো, ইংলিশকে আমরা কত রকম ভাবে পাই দেখি। ইংলিশ অ্যাজ আ ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপর এদিকে ইংলিশ অ্যাজ আ লিটারেচার। এরই আবার একটা ভাগ চলে আসে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক্স। তোমাদের মনে হতে পারে যে আমি এই ইংলিশ নিয়ে এসে এসএসসি জিডি বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য যে পড়াশোনাগুলো আমরা করে থাকি, সেখানে আমরা কেন কি করব, সেখানে আমরা কেন তো আমরা এখানে কি আলোচনা করব, যে ইংলিশ কি অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যাজ as English as a language, English as a language and linguistics, English as English a literature, as a লিখলে বেশি বেটার হয়। as a literature, সো একটু বুঝে নিও তো, লিটারেচার, হ্যাঁ ঠিক আছে। তো এখন মনে হতে পারে এগুলো আমি কেন বললাম। ল্যাঙ্গুয়েজ মানে আমরা জানি ভাষা, বোঝা গেল। তারপর কি আছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক্স, এগুলো আমরা কি পড়াশোনা করি সেটা নিয়ে পরে বলছি। আর এটা একটা হচ্ছে কি সাহিত্য, ইংরেজি সাহিত্য। তো আমরা এখন এখানে দেখছি যে ইংরেজি ভাষা, ইংরেজি ভাষা, ইংরেজি সাহিত্য, আর এখানে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক্স কেন নিয়ে এলাম আমি বলছি। বিষয় হচ্ছে যে যখন ভাষা এলো, আমাদের যদি বলি যে স্পোকেন ইংলিশের পার্টটা কোথায় থাকে, স্পোকেন ইংলিশ বা তোমার ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নিং, ফরেন ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নিং, সেটা কি হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নিং। আমরা ইংরেজিতে একটা কি ব্রিটিশ অ্যাকসেন্ট আছে, আমেরিকান অ্যাকসেন্ট আছে, তো আমরা এটাকে কি পাচ্ছি, এক ধরনের ভাষা। তো অবশ্যই সেটা আমরা যখন বিদেশি, ফরেন মানে বিদেশের, যেটা আমাদের নিজস্ব নয়। আর কি থাকছে, যে ইংরেজি ভাষা হিসেবে আমরা পাচ্ছি, আর কি স্পোকেন ইংলিশ যখন আসে, যখন স্পোকেন ইংলিশ আসে তখন কি অ্যাজ আ ল্যাঙ্গুয়েজই তো ট্রিট করছি। স্পোকেন ইংলিশকে কি হিসেবে ট্রিট করছি, অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ ট্রিট করছি বা একটা ভাষা হিসেবে ট্রিট করছি, যেটা আমরা শেখার চেষ্টা করছি। ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, এখানে লিটারেচার নিয়ে আসছি কেন, যদি কেউ অনার্সে পড়ে, যদি কোনো ছাত্রছাত্রী পড়াশোনা করে, তাহলে আমরা কি করি, অনার্স নিয়ে কোনো ছাত্রছাত্রী পড়ছে ইংরেজিকে, তখন আমরা অ্যাজ আ লিটারেচার বলছি। তখন এখানে কি হচ্ছে, একটা আমরা পাচ্ছি টেক্সট বেসড, টেক্সট অর কনটেক্সট বেসড স্টাডি। ওকে, আর একটা আমি এখানে লিখছি রাইটিং স্কিল বেসড স্টাডি, রাইটিং স্কিল বেসড স্টাডি মানে পড়াশুনো। ওকে,
তাহলে টেক্সট বেসড এর মধ্যে এখানে আমি কি কি নিয়ে আসতে পারি? পোয়েট্রি বা পোম বা ভার্স বা কবিতা, ঠিক আছে। তার পাশাপাশি এখানে আর কি নিয়ে আসা যেতে পারে? ড্রামা, প্লে, নভেল, শর্ট স্টোরি, এটসেট্রা ইত্যাদি। আরো প্রচুর কিছু আছে। ড্রামা মানে নাটক, প্লে মানে নাটক, নভেল মানে উপন্যাস, এটা দন্ত স, উপন্যাস, বোঝা গেল? তাহলে এগুলো এই হিসেবে আমরা পড়ছি। আর একটা রাইটিং স্কিল টেস্ট কি থাকছে? রিপোর্ট, লেটার, এসে, স্পিচ, প্রিসি। তো এই ধরনের আমরা কি পাচ্ছি? অনেক কিছু বিষয়বস্তু পাচ্ছি, তাই তো? এই ধরনের অনেক কিছু বিষয় থাকছে যেগুলো আমরা পাচ্ছি। তো এখন মনে হতে পারে যেগুলো আমি কেন লিখলাম। টেক্সট বা কনটেক্সট বেস যখন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা কোনো রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ বা আরসি, ইন শর্ট আরসি, ইন মানে ওয়ার্ডস মানে ইলাবোরেট বা বিস্তারিত শব্দে যেটা বলা হয় সেটা হলো রিডিং কম্প্রিহেনশন, ওটাকে সংক্ষিপ্ত আকারে বলা হয় আরসি। সেখানে কিন্তু টেক্সট বেসড পড়াশোনা, টেক্সট বা কনটেক্সট বেসড, কারণ ওই প্যাসেজটা পড়ে তুমি কি বুঝলে সেই পরিপ্রেক্ষিতে তোমার এসএসসি, ব্যাংক, রেল, ইউপিএসসি, ডব্লিউবিসিএস, ইউজিসি নেট, তারপর হচ্ছে নিট, জেই, এই ধরনের কম্পিটিটিভ এক্সামে আরসি বলে যদি কিছু থাকে তাহলে কিন্তু টেক্সট বেসড বা কনটেক্সট বেসড চাওয়া হয়। তো এখানে আমরা পাচ্ছি টেক্সট বেসড। তো এটা যে আমি ভাগ করে নিয়ে এলাম, এটাকে এখানে রাখা যায় না? অবশ্যই যায়। তার পাশাপাশি রাইটিং স্কিল, যেখানে আমরা ইউপিএসসি প্রিপারেশন যখন নিই মেইনস এর ক্ষেত্রে বা বিভিন্ন রকম ডেসক্রিপটিভ আনসার রাইটিং এর ক্ষেত্রে আমাদের লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রিসি রাইটিং, এসে রাইটিং, এই ধরনের বিষয়বস্তুগুলো থাকে। আর এগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াও যদি জীবনে তুমি কোনো কর্মক্ষেত্রে বা কোনো জায়গায় কাজ করো সেখানে অবশ্যই তোমাকে কি করতে হয়? সেখানে অবশ্যই তোমাকে প্রেজেন্ট করতে হয়। কি প্রেজেন্ট করতে হয়? তোমাকে একটা বলা হলো যে বিশেষ কারণে আসতে পারোনি, এখনই একটা অ্যাপ্লিকেশন লিখে জমা দাও। তারপরে একটা কোনো কিছু কনফারেন্স বা সেমিনার তুমি করতে যাচ্ছ, এখনই একটা অ্যাপ্লিকেশন প্রিন্সিপালের জন্য লিখে তুমি জমা দাও। তাহলে তারপরে তোমার কোনো আধার কার্ড, ভোটার কার্ড রিলেটেড কিছু একটা ইস্যুস হয়েছে, তুমি সেই অফিসের অফিসারকে বলবে। ব্যাংকে গিয়েছো কোনো এটিএম কার্ড বা কোনো প্রয়োজনে, সেখানে তুমি ব্যাংকের ম্যানেজারকে একটা অ্যাপ্লিকেশন দেবে, সেখানে টু দা ব্যাংক ম্যানেজার হবে। তো এখানে স্থান, পরিস্থিতি, কাল, পাত্র হিসেবে তোমার ব্যবহার করতে হচ্ছে রাইটিং স্কিলকে। এটা কি শুধু একাডেমিক এডুকেশন বা পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে লাগছে ক্যারিয়ারের জন্য, নাকি শুধু তোমার নিজস্ব বাস্তব জীবনে প্রয়োগ করতেও লাগছে? অবভিয়াসলি নিজের বাস্তব জীবনেও লাগছে, কম্পিটিটিভ এক্সামেও লাগছে, সবই লাগছে। যারা অনেকে আছে যারা লিটারেচারের স্টুডেন্ট কোনোভাবেই নয়, কিন্তু তারা পড়তে ভালোবাসে, তারা বই পড়ে, তাদেরকে কনটেক্সট টেক্সট বেস তো তাদের অ্যানালিটিক্যাল থিঙ্কিং, থট প্রসেস আস্তে আস্তে বিল্ড হয়, বা অনেকের থাকে, অনেকের পড়তে পড়তে আরো চর্চা হয়। পোয়েট্রি মানে কবিতা, ভার্স মানেও কবিতা, পোয়েম মানেও কবিতা, ড্রামা, প্লে, এগুলো হলো টেক্সট বেসড এর মধ্যে পড়ছে। রাইটিং বেসড এর মধ্যে আমি 4টে দিলাম, এরকম আরো প্রচুর উদাহরণ আছে। আর এগুলো লিটারেচার স্টাডির ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। এবং লিটারেচার, এখানে রাইটিং স্কিল, এটা শুধু লিটারেচার নয়, এটা ইংলিশের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, এখান থেকেও এই পয়েন্ট অফ ভিউ এসে জুড়ে যাচ্ছে, বিকজ দিজ আর ডিরেক্টলি রিলেটেড টু আওয়ার সাবজেক্ট ইংলিশ। অবভিয়াসলি ইংলিশ, আমি প্রথমেই বলেছি ইংলিশ হলো একটা ভীষণ রকম মেজর বা ব্রডার টার্ম, বোঝা গেল একটা বড় বিস্তারিত শব্দ যেখানে অনেক সবকিছু চলে আসবে। এত কিছুর মধ্যে এখন এই দিকে চলে আসি, যখন বিষয়টা দাঁড়ায় স্পোকেন ইংলিশের ব্যাপার, ভাষার দিক থেকে যে স্পোকেন ইংলিশ শিখবো, তার মানে পয়েন্ট অফ ভিউ কি ইংরেজি ভাষা শিখতে চাচ্ছি, সেটা আমেরিকান অ্যাকসেন্ট না ব্রিটিশ অ্যাকসেন্ট, সেটা পরের বিষয়, কিন্তু আমি ইংলিশ শিখতে চাইছি। এবং যখনই ইংলিশ আছে তখনই ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নিং বিষয়টা আমাদের মাথায় আসে, যে আমরা বিদেশি ভাষা শিখতে চাইছি, তাই তো? ইংলিশের যেমন আমাদের বাংলায় যেরকম বিভিন্ন ধরনের ভাষা আছে, বাঙাল আছে, ঘটি আছে, যে ধরনের ভাষা অ্যাকসেন্ট এক এক জায়গায় এক এক রকম আছে, একই গ্রামে একই শহরে থেকেও 10টা লোকের 10 রকম অ্যাকসেন্ট বা 10 রকম উচ্চারণ, বা এক একটা শব্দে এক এক রকম জোর দিচ্ছে, উচ্চারণ করছে এক এক রকম ভাবে। আর এটা হয়ে থাকে তাদের অবশ্যই নিজস্ব পরিবেশ পরিস্থিতি বেড়ে ওঠার থেকে, ঠিক আছে, এবং সমাজ ব্যবস্থা থেকে অবশ্যই। তাহলে কি হচ্ছে,
গেল। এখন ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক্স, এখন এই ইংলিশকে লিটারেচারে পড়া হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিসেবে নিয়ে, স্পোকেন ইংলিশেও টেনে নিয়ে আসি, কিন্তু লিঙ্গুইস্টিক্স বলে একটা, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ সাবজেক্টটাকে ভাষার দিক থেকে যাবতীয় যে পড়াশোনা করে থাকি আমরা, উচ্চারণ কি হবে, প্রোনাউন্সিয়েশন, পাংচুয়েশন বা বিভিন্ন ধরনের কি থাকে, সেই স্টাডিকে আমরা বলে থাকি লিঙ্গুইস্টিক। এইটুকু জানলে এখানে যথেষ্ট, আর বেশি জানার দরকার নেই। কিন্তু এইকে নিয়ে আসলাম ল্যাঙ্গুয়েজ হিসেবে, লিঙ্গুইস্টিক্স লিটারেচার হিসেবে, টেক্সট বেসড, কনটেক্সট বেসড, রাইটিং স্কিল বেসড, ল্যাঙ্গুয়েজ বেসড সব হলো, কিন্তু সবার মাঝখানে একটা যে রাজত্ব করবে বা সব থেকে একটা ইম্পর্টেন্স বা গুরুত্ব ছিল, আছে, থাকবে চিরকাল, সেটা কি বলতো, সেটা এখান থেকে যদি আমি টেনে নিয়ে আসি, সাপোজ এখান থেকেও টেনে নিয়ে আসবো, এখান থেকেও টেনে নিয়ে আসবো, এখান থেকেও টেনে নিয়ে আসবো, মানে সবগুলো থেকেই টেনে নিয়ে আসবো, সবগুলো থেকেই টেনে নিয়ে আসবো, আসতেই হবে আমাকে, তুমি যেদিকেই যাও না কেন তোমাকে সব পয়েন্ট অফ ভিউ থেকে এখানে নিয়ে আসবে। আর এখানে কে রাজত্ব করবে? এখানে রাজত্ব করবে আমাদের গ্রামার, এখানে রাজত্ব করবে কে? আমাদের গ্রামার। সো কি হলো, সবগুলোর থেকে পয়েন্ট অফ ভিউ থেকে নিয়ে এসে আমি কি করলাম, এখানে আমাদের রাজত্ব করবে গ্রামার, এটাই। আর কিন্তু গ্রামার, তো এখন যদি বলা হয় যে গ্রামার, আমি যদি জিজ্ঞেস করি ই ফর ইংলিশ, ENGLISH, ইংলিশের মধ্যে গ্রামার আছে নাকি গ্রামারের মধ্যে ইংলিশ আছে? সো হোয়াট ইজ ইট, আমাকে বলো, যে গ্রামারের মধ্যে ইংলিশ নাকি ইংলিশের মধ্যে গ্রামার, হুইচ ওয়ান ইজ কারেক্ট? তোমাদের যদি জিজ্ঞেস করি যে ইংলিশের মধ্যে গ্রামার না গ্রামারের মধ্যে ইংলিশ, সব কিছুর মধ্যে রাজত্ব করবে আমাদের গ্রামার। কেন রাজত্ব করবে? কারণ এর যা ভূমিকা, এর ভূমিকাকে বা এর যে ইম্পর্টেন্স বা এর যা গুরুত্ব, একে আমরা ডিনাই করতে পারিনি, পারবো না, কোনোদিনও পারা যাবে না, আগেও পারা যায়নি, এখনো পারা যাবে না, ভবিষ্যতেও পারা যাবে না। তাহলে কি আছে, এই গ্রামারের ডিমান্ড চিরকাল ছিল, আছে, থাকবে, আর এর রাজত্ব, এগুলো সব মিলিয়ে এর কাছে আসতেই হবে। কোথায় আসতে হবে? এখানে আসতেই হবে, এখানে আসতেই হবে। ইংলিশ যেমন ওখানে থাকবে, নিচের দিক থেকে গ্রামার ওখানে থাকবে। ইংলিশের মধ্যে গ্রামার আছে, গ্রামারের মধ্যে ইংলিশ যদি বলো, না, ইংলিশের মধ্যেই গ্রামার আছে, ইংলিশের মধ্যে গ্রামার আছে। তো ইংলিশের কেন গ্রামার করি? ওয়াই গ্রামার ইজ ইম্পর্টেন্স, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং গ্রামার, ওয়াই? আমি প্রশ্ন করছি, কেন গ্রামার করবো, কেন এই গ্রামারের এত প্রয়োজনীয়তা কিসের, এত প্রয়োজনীয়তা কিসের, ওয়াই, এতগুলো ওয়াই, আমি বলছি কেন। তো এই ওয়াইটাকে এখন আমরা বুঝি, বোঝার পর আজকের ওয়ার্ড, লেটার এন্ড সেন্টেন্সে আমরা যাব, গিয়ে সেটার ইন্ট্রোডাকশন দিয়ে আমরা আজকের ক্লাসটাকে অবশ্যই খুব সুন্দরভাবে এবং সুবোধিতভাবে এবং বোঝার মাধ্যমে, সঠিক বোঝার মাধ্যমে কিন্তু মানে ক্লাসটাকে এন্ড করব বা সমাপ্ত করব। সেটা এখন গ্রামারে যখন এলাম, এখন যদি বলা হয় যে ইংলিশের মধ্যে তো গ্রামার আছে, বাট ওয়াই গ্রামার ইজ ইম্পর্টেন্ট, ওয়াই গ্রামার ইজ ইম্পর্টেন্ট, তোমাদের যদি আমি জিজ্ঞেস করি যে এই দুটোর মধ্যে কোনটা ঠিক, ব্যাকরণ নাকি ব্যাকরণ, আমি যদি জিজ্ঞেস করি তোমাদেরকে যে কোনটা ঠিক, আমাকে বলো হুইচ ওয়ান ইজ কারেক্ট, এটা 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 নাকি এটা, কোনটা ঠিক কোনটা ভুল? তো অবভিয়াসলি ব্যাকরণ নয়, এটা ব্যাকরণ, দিস ওয়ান ইজ কারেক্ট। আমাকে এখন তোমরা বলো বা আপনারা বলুন যে ব্যাকরণটা কোথার সাথে যুক্ত? বাংলা, বাংলা সাবজেক্টের সাথে আছে ব্যাকরণ। আর সেই বাংলা সাহিত্য নিয়ে পড়লে আমরা বলি বেঙ্গলি লিটারেচার, ইংরেজি নিয়ে পড়লে বলি ইংরেজি লিটারেচার, ইংলিশ লিটারেচার বা ইংরেজি সাহিত্য, আর বাংলা নিয়ে পড়লি বাংলা সাহিত্য। তো ব্যাকরণ, বাংলায় যে নিয়মাবলী থাকে সেটাকে বলি ব্যাকরণ, আর ইংলিশের যে নিয়মাবলী আছে সেটাকে আমরা কি বলছি? গ্রামার, ইংলিশের, তাই তো? এখন ওয়াই ব্যাকরণ এন্ড গ্রামার ইজ ইম্পর্টেন্ট, মানে মেইন যে উত্তরটা বেরিয়ে আসবে, একই উত্তর বেরিয়ে আসবে। কেন তাহলে এই গ্রামার বা ব্যাকরণ কেন গুরুত্বপূর্ণ আমাদেরকে জানতে হবে। কারণ গ্রামার এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমরা ছোটবেলায় আমাদের যখন মাতৃগর্ভে ভ্রূণের সঞ্চার হয় এবং তারপর থেকে আমাদের যে লড়াইটা শুরু হয় জন্মের পর থেকে, তো যখন থেকে আমরা একটু একটু করে হাঁটতে শিখি, কথা বলতে শিখি, ভাঙা ভাঙা শব্দ বলি, কথা বলি, তখন থেকে আমরা কি করি? আমরা মনের ভাব প্রকাশিত করি। সবসময় একটা কি, খিদে পেলে কান্না করি, তখন আমাদের শব্দ গঠিত হয় না, আমরা জানি না কোথায় কি বসবে, আমাদের মধ্যে ওই শক্ত বাকযন্ত্র বা আমরা যে বা ইন্দ্রিয়ের মাধ্যমে কথাবার্তা বলি সেগুলো তৈরি হয় না। কিন্তু ধীরে ধীরে যখন সেগুলো তৈরি হয়ে যায়, আলটিমেটলি আমরা কিন্তু কমিউনিকেশন বা কথোপকথন বা আলাপচারিতা বা বার্তালাপ এগুলোই করছি, তাই তো? তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে করতে হবে কি, গ্রামার, যে গ্রামার আছে, ইংরেজির গ্রামার, বাংলার ব্যাকরণ, সঠিক মনের ভাব প্রকাশ করার জন্য, মনের ভাবনাকে সঠিকভাবে
সঠিকভাবে উপস্থাপন করার জন্য কিছু নিয়মাবলীর দরকার বা আছে। সেই নিয়মাবলীগুলো ফলো করে আমরা শব্দ গঠন করি, বাক্য গঠন করি, তারপর সেটাকে উপস্থাপন করি। সেটা তুমি তোমার মায়ের সাথে কথা বলো, অফিসে কথা বলো, কোনো কর্মক্ষেত্রে কথা বলো, কোনো পিকনিকে গেছো, আনন্দ উৎসবে বন্ধু বান্ধবের সাথে কথা বলো, হোয়াট এভার ইট ইজ, যে যাই হয়ে থাকে না কেন, আলটিমেটলি আমরা কি করছি? আমরা কথাবার্তাই বলছি, আমাদের মনের ভাবকে প্রকাশ করানোর চেষ্টা করছি। কেন? এই মনের ভাব প্রকাশ করে আমরা আমাদের কি বলছি, আমাদের যে কথোপকথন, কমিউনিকেশন, আলাপচারিতা এগুলোকে সম্পন্ন করছি এবং একে অপরের যে কথা কেন বলছি, প্রয়োজন আছে। আজকে আমি এখানে ক্লাস কেন নিচ্ছি, কথা কেন বলছি, অবভিয়াসলি এর প্রয়োজন আছে, তাই আমাকে বলতে হবে। তোমরা নয়তো বুঝতে পারবে না বা আপনাদের বোঝার জন্য। তোমরা এটা কেন দেখছো? অবশ্যই এটা বোঝার জন্য তোমাদেরকেও পড়তে হচ্ছে। তো কমিউনিকেশন ইজ অলওয়েজ দেয়ার, সে এখন বাংলা, হিন্দি, উর্দু, ইংলিশ যা ভাষাতেই করো। তাই গ্রামারের কিন্তু ইম্পর্টেন্ট। কেন? সঠিকভাবে, যেমন আমি এখন এই মুহূর্তে ক্লাসটা নিচ্ছি, এখন যদি আমি বলি যে আমি ক্লাসটা নিচ্ছি না বা নেব না বা নেওয়া হয়ে গেছে বা নেওয়া হবে, অতীত ভবিষ্যৎ বলে দিই, তাহলে কি হবে? হবে না। বাট রাইট নাও আই এম টেকিং দিস ক্লাস, আমি এই মুহূর্তে এই ক্লাসটাকে নিচ্ছি। কিন্তু এখন যদি আমি বলে দিই আমি ক্লাসটা নিয়েছিলাম বা নেব, তাহলে তো এই পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা ভুল হলো বা মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ হলো না বা মিথ্যে বলা হবে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? সময় জ্ঞান সম্পর্কে জানতে হবে এবং কোথায় কোন শব্দটা ব্যবহার করব, কোথায় কোন উদ্ধৃতিটা উক্তি করব বা বলবো, সেটা আমাদের জানতে হবে। স্থান কাল পাত্র বিশেষে যে কথা আমি বন্ধু বান্ধবের সঙ্গে খোলামেলা ভাবে বলতে পারবো, সেই কথা চট করে গিয়ে আমি আমার বাবার সাথে বলতে পারবো না। যে কথা আমি আমার বাবা মায়ের সঙ্গে খোলামেলা বলতে পারবো পরিবার সংক্রান্ত, সেই কথা আমি গিয়ে বাইরের আশপাশের মানুষকে কিন্তু বলতে পারবো না। সেই জন্য আমাদেরকে শিখতে হবে, যেমন আমাদের বিহেভিয়ার বা ব্যবহার, চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো আমরা শিখি। কোথায় কি শিখবো, বলবো না বলবো, ঠিক তেমনি গ্রামার এবং ব্যাকরণ এগুলো আমাদের শেখাচ্ছে যে কোথায় কোন ভাবে কিভাবে মনের ভাব বা নিজের কথাকে, ইচ্ছেকে প্রকাশ করবে সঠিক পদ্ধতিতে, কোনো ভুল না করে। সেই নিয়মাবলীকে ফলো করার জন্য আমরা ইংলিশের যেটা ফলো করছি সেই নিয়মাবলী গ্রামার, বাংলায় যেটা করছি সেটাও দাঁড়াচ্ছে কি এই ব্যাকরণ। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি এই গ্রামারকে নিয়ে। আমাদের অলরেডি শুরু হয়ে গেছিল অ্যালফাবেট, বর্ণমালা, ভাওয়েল, কনসোনেন্ট, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বাংলায় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, ইংলিশে ভাওয়েল কনসোনেন্ট, এবং সেখান থেকে আমরা আর্টিকেল পড়েছিলাম, প্রিপোজিশনকে আমরা আলাদা সময় পড়বো পার্ট অফ স্পিচের জায়গায়। এখন আমরা কি করতে যাচ্ছি? এখন আমরা এই গ্রামারকে নিয়ে এগোতে যাচ্ছি বা ডিল করতে যাচ্ছি। তো এটা একটু মুছতে আমার কিন্তু টাইম লাগবে, কারণ মুছতে হবে আবার লিখতেও হবে, তাই না? তাড়াহুড়ো করলে হবে না, সবটাই বেসিক থেকে শিখতে হবে। একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের এই ভিভাস ওয়ান ডিফেন্স র্যাঙ্কারের। কিন্তু তোমাদের বা আপনাদের কর্তব্য বা কাজ কি? সেটা হলো আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাওয়া। শুধু যুক্ত হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলে হবে না, বিষয়গুলো থেকে পড়তে হবে, শিখতে হবে, দেখতে হবে ধৈর্য ধরে। তাহলে অবশ্যই বলতে পারি যে এগুলো শুধু কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য নয়, স্পোকেন ইংলিশ শুধু শেখার জন্য নয়, ইংলিশকে শুধু জানার জন্য নয়, পুরো জীবনে, সারা জীবনে যে কোনো ক্ষেত্রে যখন রাইটিং স্কিলের প্রয়োগ হবে তখন রাইটিং স্কিলে কাজে দেবে। যখন আমাদের গ্রামারের নিয়মাবলীর প্রয়োগ করা হবে, সেন্টেন্স গঠন করা হবে, তখন সেখানে কাজে দেবে। যখন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেব তখন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কাজে দেবে। আর কি হচ্ছে, আর যখন আমরা যেরকম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা একাডেমিক বা গতানুগতিক পড়াশোনার পদ্ধতিতে পড়ছি তখন সেটা কাজে দেবে। যখন কোনো স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড পড়াশোনা করছি তখন সেখানে কাজে দেবে। আর অবশ্যই একটা বিষয়বস্তুকে যেমন 10 জন নানা গুণীজনের নানান মতামত থাকে, ঠিক তেমনি একটা বিষয়কে কিন্তু বিভিন্ন রকম ভাবে দেখার এবং বিভিন্ন রকম ভাবে উপস্থাপন করার বিষয় থেকে থাকে। তাই 10 জন মানুষের বুদ্ধির মাথা থেকে 10 রকম বুদ্ধি, বিচার বুদ্ধি বেরিয়ে আসে। তাই কি করতে হয়? আমাদেরকে বিভিন্ন জনের থেকে শিখতে হয়, বিভিন্ন কিছু বই পড়তে হয়, বিভিন্ন জনের বিভিন্ন রকম লেখা, বিভিন্ন রকম বিষয়বস্তু থেকে আমরা শিখি। তো এখন বিষয় হচ্ছে এই গ্রামার নিয়ে আমরা কিন্তু ডিল করতে যাচ্ছি, বা যেটা আমরা অলরেডি কিন্তু গত দুদিনের ক্লাসে শুরু করেছি। মাঝখানে আমার মনে হলো যে এই বিষয়টাকে এখানে উল্লেখ করা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ একটা সাবজেক্ট বা একটা বিষয় নিয়ে ডিল তো করছি। সবাই তো বলে স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ, কিন্তু এর গোড়াটা, ভিতটা কি ভাবে জানা যেতে পারে, বা সেটার একটা আলাদা ক্লাস, সেগুলো আলাদা হবে, কারণ আমি স্পোকেন ইংলিশের ক্লাসও সেখানে আলাদাভাবে রাখবো। প্রত্যেকের নিজস্ব নিজস্ব মতামত, প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটা টেকনিক থাকে সেইভাবে। তো এই ক্লাসটা স্পোকেন ইংলিশ পয়েন্ট অফ ভিউ থেকে নয়, তাই আমি এখানে ওটা উল্লেখ করছি না, কিন্তু প্রয়োজনে আমাদের যখন যেটা দরকার সেটা আমরা কিন্তু নিয়ে আসি উদাহরণ হিসেবে, এবং আমাদেরকে নিয়ে আসতে হবে, দিতেও হবে। তো এখন বলি, সে রাইটিং স্কিল হোক আর লিটারেচারের ক্ষেত্রে হোক, বা কোনো রাইটিং স্কিল হোক, বা তোমার টেক্সট বেসড কনটেক্সট বেসড পড়াশোনা হোক, বা তোমার ল্যাঙ্গুয়েজ হিসেবে স্পোকেন ইংলিশ বা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার হিসেবে ভাষা হোক, যাই হোক, আলটিমেটলি তুমি যদি গ্রামার না জানো তাহলে কি হবে? আলটিমেটলি তুমি যদি গ্রামার না জানো, তুমি সঠিকভাবে যেটা বললাম মনের ভাব প্রকাশ করতে পারবে না, ভুলভাল বাক্য গঠন করবে, অতীতকে বর্তমান, বর্তমানকে ভবিষ্যৎ, ভবিষ্যৎকে অতীত বানিয়ে দেবে, মনের ভাব ঠিক মতো প্রকাশ হবে না। পরীক্ষার হলে অ্যাপ্লিকেশন, তুমি পরীক্ষার হলে প্রশ্নের উত্তর লিখছো, যা চাওয়া হয়েছে একটা তুমি দিচ্ছ আর একটা, দেন তুমি স্কোর
উত্তর ভালো করতে পারবে না। তারপর তুমি যদি গ্রামার না শেখো তাহলে ঠিকভাবে মনের ভাব প্রকাশ করতে পারবে না। একটা লেটার লিখতে হচ্ছে আমাকে পরিস্থিতি অনুযায়ী, আমি লিখবো ব্যাংক ম্যানেজারের কাছে কিন্তু লিখে দিলাম আমি অন্য স্কুলের মানে অ্যাপ্লিকেশন, তাহলে তো হবে না। আমাদেরকে বুঝতে হবে স্থান কাল পাত্র পরিস্থিতি হিসেবে কোথায় লিখছি। এই গ্রামার কি করবে? এই গ্রামার তোমাকে লিটারেচার পড়ার ক্ষেত্রে টেক্সট কনটেক্সট বিষয়বস্তু শিখতে, পড়তে, ভাবতে, ক্রিটিক্যালি অ্যানালিসিস, থিঙ্কিং, ক্রিটিক্যালি মাইন্ডসেট তৈরি করতে হেল্প করবে এই গ্রামার। কারণ কি, এই তুমি পড়লে অবশ্যই তোমার চর্চা হবে, প্র্যাকটিস হবে, কিন্তু এই গ্রামার যদি ঠিক না থাকে তুমি সঠিক অর্থ মানে বুঝতে পারবে না। সেখানেও টেক্সট কনটেক্সট বেস পড়াশোনায় গ্রামার দরকার। রাইটিং স্কিল, তুমি লিখতে যাচ্ছ, তুমি একটা প্রেজেন্ট টেন্সে লিখছো না পাস্ট টেন্সে লিখছো, সেটা যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা অবভিয়াসলি ভুল হতে পারে। তারপর তুমি যখন স্পোকেন ইংলিশ শিখছো সেখানে যদি তুমি অবশ্যই শেখার গোড়াতে তুমি ভুলভাল যা পাচ্ছ কনফিডেন্ট বিল্ড করার জন্য বা কনফিডেন্স তৈরি করার জন্য তুমি বলতেই পারো, কিন্তু তার পাশাপাশি যদি গ্রামাটিক্যালি কারেক্ট না শেখো বা গ্রামাটিক্যালি কারেক্ট ভাবে না পড়ো তাহলে কি লাভ? তাহলে কিছুই লাভ নেই। তাহলে অবশ্যই তুমি স্পোকেন ইংলিশ শেখো বা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখো বা লিঙ্গুইস্টিক্স পয়েন্ট অফ ভিউ থেকে ইংলিশকে দেখো বা রাইটিং স্কিল বা টেক্সট কনটেক্সট বেস বা যাই থেকে দেখো না কেন, এই গ্রামার যদি রুল বা নিয়মাবলী ঠিক মতো না জানি তাহলে কোথাও আমরা কিন্তু নিজেদের কম্পিটিটিভ এক্সাম বলো, জীবনের চাকরি বলো, ব্যবসা বলো বা জীবনে নিজের মনের কথাকে উপস্থাপন করা বলো, বাস্তব জীবনে প্রয়োগ বলো, কোনোটাই কিন্তু ঠিকমতো হবে না। তার জন্য ইংলিশের ভেতরে যে গ্রামার বলে একটা বিষয়বস্তু আছে এটাকে আমাদের শিখতে হবে, যার জন্য কিন্তু আমরা কম বেশি মোটামুটি জানি। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের কথা যদি বলা যায়, ক্লাস 6 থেকে মোটামুটি আমরা হাইলাইটস এর গ্রামারের বইটা শুনেছি, যেখান থেকে আমাদের হাতে খড়ি হয়েছে। 6, 7, 8 এক ধরনের গ্রামার পড়েছে, 9, 10 উঠতে উঠতে সেই একটু কঠিন বা একটু লেভেলটা হার্ডের দিকে যায়, তারপর 11, 12, তারপর তো যারা যে সাবজেক্ট নিয়ে চলে যায়। কিন্তু এই গ্রামার বা ব্যাকরণের বেস, বাংলার ব্যাকরণ, ইংলিশের গ্রামার, বা হিন্দি সংস্কৃতেরও এইরকমই ব্যাকরণ আছে সব সাবজেক্টেরই, যে কিভাবে শিখবো আকার ইকার। আজকে যদি ব্যাকরণ বা গ্রামার না শিখতাম, স্বরে আকার ইকার, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ না শিখতাম, তাহলে অবভিয়াসলি আমরা ইংলিশ এবং বাংলা কোনোটাতেই নিজের নামটাও সই করতে পারতাম না বা সিগনেচার করতে পারতাম বা স্বাক্ষর করতে পারতাম না, তাই তো? তো এই গ্রামারকে আমরা এখন দেখবো কি পয়েন্ট অফ ভিউ থেকে? এই গ্রামারকে আমরা এখন পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো word or words, letter or letters, a sentence, sentence, sentence or sentences. Okay, sentence or sentences. Okay, done. ওকে, লেটার, ওয়ার্ডস এন্ড সেন্টেন্সেস। সো সবার প্রথমে লেটার নিয়ে ডিল করব। লেটার, ওয়ার্ডস এন্ড সেন্টেন্সেস। যদিও এটাকে আমরা এখানে লেটার, এখানে ওয়ার্ড, এখানে সেন্টেন্স লিখলে ভালো হয়। ইয়েস, সো দিস উইল বি সাউন্ডস বেটার, মোর সুইটেবল। এটা হবে, এটা বেশি স্যুট করবে, এটা বেশি ভালো হবে। এখানে রেখে দিচ্ছি ওয়ার্ডস, ওয়ার্ড আর ওয়ার্ডস, আর এখানে লিখে দিচ্ছি লেটার্স or letter. সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম বা এক বচন বহু বচনে সব জায়গায় লিখলাম। সেন্টেন্সেস মানে একাধিক, ওয়ার্ডস মানে একাধিক, আর লেটার্স মানেও একাধিক। তো এখানে একটা মেইনলি বিষয় আসে যে লেটারের মানেটা কি। LETTR, লেটার, এই লেটার মানেই বর্ণ, আবার এই লেটার মানেই কিন্তু চিঠি, বোঝা গেল? আবার LATER, এই লেটার মানে কি হচ্ছে পরে বা পরবর্তীতে। ইজ ইট ওকে? নেক্সট টাইম আমি আলোচনা করব, আরো একটা লেটার আছে সেটা দেখে নিয়ে আমি পরে আলোচনা করব, ঠিক আছে? লেটার, উই উইল ডিসকাস লেটার। ওকে, pronunciation is like same, later, later, latter, so but meanings are different. Okay, so later এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমরা গত দিন এর আগে ABCDAEIOU শিখেছি। ABCDEFGHIJK
L M N O P Q R S T U V W X Y Z. So these are letters. Okay, these are letters. We are talking about letters and এখানে আমরা কোন রকম ভাওয়েল কনসোনেন্ট নিয়ে আলোচনা করছি না। এখানে আবার ওয়ার্ডস এ চলে আসি, যদি ওয়ার্ডস এ কি আছে, বুক, পেন, চেয়ার, ট্রি, টেবল, board, bed, what is it, apple, next what is it, তারপরে হচ্ছে গিয়ে ম্যাঙ্গো, fruits, etc. So etc. These are words. So sentence: she is a beautiful girl. Ram goes to school. They are playing cricket. Next আর কি লেখা যেতে পারে, he runs slowly. Yes, it is also. তারপর কি হচ্ছে, হি রান না দিয়ে আমরা ওয়াকটা দিয়ে দিই। হি ওয়াকস স্লোলি। তারপর সীতা wrote a book. So etc. এখন এখানে আসা যাক, আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি এখন লেটার মানে বর্ণ, ঠিক আছে, বর্ণ, এখানে তো বর্ণ। ওয়ার্ড বা ওয়ার্ডস মানে শব্দ, শব্দ বা শব্দগুচ্ছ। বর্ণ বা বর্ণমালা, অ্যালফাবেট মানে বর্ণমালা, বর্ণ, ঠিক আছে। বর্ণ। সেন্টেন্স বা সেন্টেন্সেস মানে বাক্য বা বাক্যগুলো, ঠিক আছে। তো আসা যাক, লেটার ওয়ার্ডস, লেটার্স ওয়ার্ডস সেন্টেন্সেস অর লেটার ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। বর্ণ শব্দ বাক্য, বর্ণ শব্দ বাক্য, যেরকমটা ঠিক আমরা ছোটবেলায় কি করি, আধা আধুরা মায়ের মানে মায়ের মা ডাকটা শিখতে শুরু করি, বাবা বাবা বলা শিখি, দাদা মামা এগুলো মানে সহজ থেকে কঠিনে যায়, তারপর আমরা একবারে দুটো শব্দ তিনটে শব্দ আমি ভাত খাবো এই ধরনের বলতে শিখি, তাই তো, ঠিক তেমনি তারপর কি হয়, আমরা এইভাবেই কিন্তু এগোবো। প্রথমেই আমাদের কাছে লেটার বা বর্ণ থাকবে, তারপরে আমরা বর্ণ সাজিয়ে গুছিয়ে ওয়ার্ডে যাই, ওয়ার্ড সাজিয়ে গুছিয়ে সেন্টেন্স বা বাক্যে চলে যাই, তাই তো। লেটার কি হচ্ছে, লেটার হলো, লেটার ইজ আ স্মলেস্ট ইউনিট অফ ইংলিশ অ্যালফাবেট। ইংরেজি বর্ণমালার সব থেকে ছোট কি, সব থেকে ছোট একক বা ইউনিট মানে একক, সব থেকে ছোট একককে বলছি আমরা লেটার। লেটার ইজ আ স্মলেস্ট ইউনিট অফ ইংলিশ অ্যালফাবেট। সব থেকে ছোট যে ইউনিট বা একক থাকে সেটাকে আমরা বলছি লেটার বা বর্ণ। আর সেই বর্ণগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তার মধ্যে এই লেটারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কি, ভাওয়েল এবং কনসোনেন্টস। এ আমি ডিফারেন্ট কালি ইউজ করছি যাতে সুবিধা হয়, ঠিক আছে।
A E I O U. These are what? এই ব্লু পেন দিয়ে যেগুলো আমরা দিলাম এগুলো হলো ভাওয়েল, ভাওয়েলস বা স্বরবর্ণ। বোঝা গেল? ভাওয়েলস বা স্বরবর্ণ। আবার এগুলো বাদে যে আছে বি সি ডি এগুলো যে আছে এগুলো আমাদের কি ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্টস। এই লেটারের মধ্যে বর্ণমালার মধ্যে পাচ্ছি আমরা লেটার। এগুলো কি হচ্ছে? এই কালিগুলো ব্যঞ্জন বর্ণ। ওকে, ব্যঞ্জন বর্ণ। ওকে, আমি একটু ভালো করে লিখি। ব্যঞ্জন বর্ণ। বোঝা গেল? ব্যঞ্জন বর্ণ। আর এটাকে কি বলছি ইংরেজিতে? কনসোন্যান্ট বা কনসোনেন্টস। আর এখানে লেটার, আর আমরা এখানেই লিখছি অ্যালফাবেট। অ্যালফাবেট মানে বর্ণমালা। বোঝা গেল? এগুলো নিয়ে আমাদের কাজ চলছে। বোঝা গেল? তো আমি এখানে কালার চেঞ্জ করছি, প্রয়োজনে আবার কালার নেওয়া হবে। তো এগুলো হলো গেল। তারপর আমরা ওয়ার্ডস কাকে বলছি। A word is a group of letters that has a meaning. A word is a group of letters that has meaning. A word is a group of letters that has meaning. মানে হলো যে এই যে শব্দ হলো কি গ্রুপ অফ লেটার, মানে হচ্ছে তোমার গ্রুপ অফ লেটার। এগুলো এই যে ডব্লিউ একটা লেটার, ও একটা লেটার, আর একটা লেটার, ডি একটা লেটার, বি একটা লেটার, ও দুটো ডবল ও দুটো লেটার, একে একটা। বুক মানে কি? বই। একটা মিনিং বা অর্থ কনভে করছে তো। পেন মানে কি? কলম। ঠিক আছে। তারপরে চেয়ার মানে কি? চেয়ার মানে কে দ্বারা আমরা বাংলায় জানি, আর তাছাড়া আমরা বাংলাতেই বলবে এটা চেয়ারই বলে থাকি, যেখানে বসা যায়। ঠিক আছে। তারপরে ট্রি মানে গাছ, টেবিল মানে টেবিল, তারপরে এইভাবে বোর্ড, বেড মানে বিছানা, এইভাবে ইত্যাদি। আমরা এইভাবে কি করছি যে গ্রুপ অফ লেটারকে বসিয়ে একটা অর্থপূর্ণ মানে অর্থ বের হচ্ছে, একটা শব্দের অর্থ বের হচ্ছে, একটা মানে বের হচ্ছে, তাকে আমরা কি বলছি? এ গ্রুপ অফ লেটার দ্যাট হ্যাজ আ মিনিং, যার একটা অর্থ আছে, তাকে বলছি আমরা ওয়ার্ড বা ওয়ার্ডস। ওকে। তারপরে আমরা চলে আসছি কিসে? তারপরে চলে আসছি আমরা সেন্টেন্স। হোয়াট ইজ ইট? সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস আ complete meaning. Sentence is a group of words. Sentence is a group of words that complete a meaning, that expresses a complete meaning. এটা কি করছে? বাক্য হলো কিছু শব্দের সি একটা শব্দ, এই যে এক একটা লেটার নিয়ে তৈরি হলো, এক একটা বর্ণ নিয়ে তৈরি হলো শব্দ, আবার এক একটা শব্দ নিয়ে তৈরি হচ্ছে বাক্য। সি একটা শব্দ, ইজ একটা শব্দ, এ একটা লেটার এখানে, তারপর এটা একটা কি, এটাও একটা কি শব্দ। গার্ল, শি ইজ আ গার্ল, সে ইজ আ বিউটিফুল গার্ল, সে একজন খুব সুন্দর মানে সুন্দর মেয়ে। তাকে আমরা এটা কি বলছি? একটা কি হলো? একটা কমপ্লিট সেন্স বা কমপ্লিট মিনিং কনভে করছে তো, এক্সপ্রেস করছে তো, তাই কি না? তারপর কি বলছে? রাম গোজ টু স্কুল। রাম একটা ওয়ার্ড, গোজ একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড, এবং মিলে একটা সেন্টেন্স, এবং তার একটা কি হচ্ছে যে রাম বিদ্যালয়ে যায়। যদিও আমরা টেন্স নিয়ে পরে আলোচনা করব, তার জন্য আমাদের আলাদা ডেট ঠিক করা আছে, সেগুলো আমরা অন্যদিন আলোচনা করব। তারপর দে আর প্লেইং ক্রিকেট। দে একটা ওয়ার্ড, আর একটা ওয়ার্ড, প্লেইং একটা ওয়ার্ড, ক্রিকেট একটা ওয়ার্ড, তারা ক্রিকেট খেলছে। হি একটা ওয়ার্ড, ওয়াকস একটা ওয়ার্ড, স্লোলি, সে ধীরে ধীরে হাঁটছে। সীতা রোড আ বুক, এটা ইত্যাদি বা এটসেট্রা বা ইত্যাদি। বোঝা গেল? এটসেট্রা মানে ইত্যাদি, সংক্ষেপে এটার পুরোটাও আছে। তো সীতা একটা বই লিখেছিল। রোট মানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, এগুলো আমরা পরে বুঝবো। তাহলে এইভাবে আমাদের বেরিয়ে গেল কি, এইভাবে আমরা বুঝতে পারলাম যে লেটার কি হলো? একটা সব থেকে স্মলেস্ট বা সব থেকে ক্ষুদ্র ইউনিট বা একক, তাকে লেটার। আবার কয়েকটা লেটার বা কিছু লেটার বা বর্ণ মিলে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করছে, তাকে আমরা শব্দ বলছি। বা একটা শব্দ মানে সঠিক ঠিকঠাক মতো বর্ণ বসে যে অর্থপূর্ণ একটা বিষয়কে নিয়ে আসছে, সেটাকে আমরা শব্দ বলছি। আবার কিছু শব্দ সঠিকভাবে বসে
বসে একটা সঠিক মানে বা অর্থ বা মিনিং কনভে করছে সেটাকে আমরা বাক্য বলছি। কিছু তাহলে এটা লেটার মিলে তৈরি হচ্ছে ওয়ার্ডস, আর ওয়ার্ডকে ঠিকভাবে মিলে আমরা তৈরি করছি বাক্য। যদিও এখানে যদি আমরা ভুলভাল বাক্য লিখতাম সেগুলোকেও আমরা বাক্য বলতে পারি বা সেন্টেন্স বলতে পারি, অবভিয়াসলি এগুলোকেও আমরা বাক্য বা সেন্টেন্স বলতে পারি। কিন্তু যখন এটা মানে ভুল হবে তখন বলবো স্ট্রাকচারালি বা গঠনগত দিক থেকে, বাক্য হলেও, যেদিন আমরা মানে এই সেন্টেন্সের মধ্যে একটু আলোচনা করে নিই, এগুলো বোঝা গেল। তো এখন আমরা বলতে পারি যে যদি একটা ভুল সেন্টেন্স লিখে দিই, কি লিখবো? রহিম অ্যাপেল ইট। এই সেন্টেন্সটা এটা একটা বাক্য, বাট এটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট। মানে গ্রামারের দিক থেকে ইনকারেক্ট, বাট স্ট্রাকচারালি বা গঠনগত দিক থেকে এটা কিন্তু কারেক্ট। দিস ইজ কারেক্ট স্ট্রাকচারালি বাট ইনকারেক্ট গ্রামাটিক্যালি। ওকে, গঠনগত দিক থেকে ঠিক আছে রাম অ্যাপেল ইট, কিন্তু গ্রামাটিক্যালি বা গ্রামারের যে নিয়মের দিক থেকে এটা কিন্তু ভুল আছে, বাট এটা একটা বাক্য। আর মেইনলি আমরা সেন্টেন্স বা বাক্য বলতেই যেটা জানি, এখানে একটু অ্যাড করব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হোয়াট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এস সংক্ষেপে এস প্লাস ভি প্লাস ও। তো কোন ফর্ম কোথায় বসবে না বসবে এটা সেন্টেন্স বা বাক্যের কিন্তু একটা স্ট্রাকচার বা গঠন, ঠিক আছে, ইন জেনারেল। কিন্তু কোথায় ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, বা কোথায় কি হবে না হবে, বিং বা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব কোথায় কি বসবে না বসবে, এগুলো যেদিন আমরা টেন্স এবং সেন্টেন্স কি নিয়ে আলোচনা করব তখন আলোচনা করব, ঠিক আছে। আজকে এই বিষয়বস্তুটা আমার ক্লিয়ার করার ছিল, যেটা ইংলিশের বিষয় বেস থেকে শুরু করে এখন লেটার, ওয়ার্ডস এন্ড সেন্টেন্সেস। আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। আর কিভাবে স্ট্রাকচারালি ঠিক হলো, গ্রামাটিক্যালি ইনকারেক্ট বা ভুল, স্ট্রাকচারালি গঠনগত দিক থেকে ঠিক হলো, এটা কিন্তু গ্রামার বা এই যে আমাদের নিয়মাবলীর দিক থেকে ভুল, বাংলার ব্যাকরণ, ইংরেজি গ্রামারের দিক থেকে। আর মেইনলি সাবজেক্টের যে একটা গঠন হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এস প্লাস ভি প্লাস ও, ইন শর্ট। কিন্তু তারপর সেন্টেন্স নিয়ে, টেন্স নিয়ে যখন আমরা ডিল করব এ টু জেড, তখন আমরা আলাদা আলাদা আলোচনা করব, ঠিক আছে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। Stay connected with us and do like, comment, share and subscribe to our Vivas One Defense Rankers। এই ধরনের রেগুলার বেসিস ভিডিও পাওয়ার জন্য আরো অনেক কিছু বিষয় আসছে, ইংরেজি, অঙ্ক থাকছে, আরো এছাড়াও ভিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন এবং ভিভাস ওয়ান ডিফেন্স র্যাঙ্কার্স এবং ইংলিশ পাওয়ার ব্যাংক, আরো ইত্যাদি অনেক কিছু বিষয় আছে যেগুলো তোমাদেরকে অনেক ভালো ভালো বিষয়বস্তু প্রদান করবে, যেটা তোমাদের যে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি বা নিজের জীবনের শেখা হোক বা যে কোনো বয়সের, কারণ স্পোকেন ইংলিশ বা ইংলিশ বা ম্যাথ বা পড়াশোনার নির্দিষ্ট কোনো বয়স হয় না। একাডেমিক বা গতানুগতিক পড়াশোনার ডিগ্রি অর্জন করার একটা বয়স বা নির্দিষ্ট সময়সীমা আমাদের এডুকেশন সিস্টেম এবং সমাজে ঠিকই বেঁধে দেওয়া আছে, কিন্তু সেই বাধাগুলোকেও, সেই নিয়মগুলোকেও কিন্তু মানুষ এক এক করে ভেঙে ফেলছে। কারণ সত্যি কোনো স্কিল হোক বা কোনো সাবজেক্ট হোক বা কোনো পড়াশোনা বা কোনো বিষয়, ইচ্ছে আগ্রহ থাকলে যে কোনো সময়, যে কোনো ক্ষেত্র, যে কোনো জায়গায় শেখা যায়, এগিয়ে যাওয়া যায়, কোনো বিধিনিষেধ না মেনেই। কারণ ইচ্ছেটা থাকা চাই, আর আগ্রহটা থাকা চাই, আর এগিয়ে যাওয়া চাই। তার সাথে অবশ্যই এই ধরনের কন্টেন্ট আমাদেরকে যদি কেউ দেয় বা আমরা যদি পেয়ে যাই, এর থেকে আর কি বা হতে পারে, তাই না? সো ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ভিভাস ওয়ান ডিফেন্স র্যাঙ্কার্স এন্ড হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস অ্যান আপডেট। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, এবং এই ধরনেরই বা এর থেকেও অন্যান্য বিষয় নিয়ে এইরকম দুর্দান্ত বা আরো দুর্দান্ত ভাবে আমরা আসতে চলেছি।